তাহলে এতক্ষণ পর্যন্ত টপিক সম্পর্কে আলোচনা হচ্ছিল, এবং সেই টপিক সম্পর্কে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা যাক আজকে। এখানে কিছু প্রশ্ন লেখা আছে, সেই প্রশ্নগুলো সম্পর্কে ডিসকাশন করা যাক। দেখা যাক পুরনো 2-3টা লেকচারের সম্পর্কিত এখানে প্রশ্ন আছে, দেখা যাক সেইটা কতটা মনে আছে। প্রথম যে প্রশ্নটা বলছে সেটা বলছে কি, ওয়াটার মুভ, জল মুভ করছে কোত্থেকে? থ্রু মেমব্রেন, মেমব্রেনের মাধ্যমে মুভ করছে। এখানে কিন্তু 4টে অপশানের প্রশ্ন, 4টে অপশান কিন্তু খুব কেয়ারফুলি পড়তে হবে, কারণ 4টে অপশানই খুব ক্লোজলি রিলেটেড। তাহলে জল মুভ করছে থ্রু মেমব্রেনের মাধ্যমে। প্রথম অপশান কী দিয়েছে? ডিফিউশন। হ্যাঁ, জল ডিফিউশনের মাধ্যমে মুভমেন্ট করে। দেন হচ্ছে আমাদের অসমোসিস। জল ডিফিউশনের মাধ্যমে, ডিফিউশন হচ্ছে অ্যাজ এ প্রসেস, যেটা জলের জন্য একটা স্পেসিফিক নামকরণ হয়েছে, সেটা হচ্ছে যে ডিফিউশন অফ ওয়াটার ইজ অলসো কল্ড এ অসমোসিস। অসমোসিস হচ্ছে একটা স্পেশাল নাম, যেটা জলের ডিফিউশনের জন্য পার্টিকুলার কেবলমাত্র ব্যবহার হবে। এই যে ডিফিউশন বা অসমোসিস, এর মাধ্যমে যেটা আমাদের যে জল পরিবহন হচ্ছে, জলটা যে যাচ্ছে আউটার সারফেস থেকে, আউটার পার্ট থেকে ইনার পার্টে সেলের, সেখানে কি কোনো এনার্জি রিলেটেড বা এনার্জি প্রয়োজন হচ্ছে? না, এনার্জি কোনো প্রয়োজন হয় না। অতএব ইট ইজ এ প্যাসিভ ট্রান্সপোর্ট, ইট ইজ অলসো এ কারেক্ট। দেন তাহলে হচ্ছে যে 3টে অপশানই ঠিক। ইট ইজ অলসো ডিফিউশন, তার একটা স্পেশাল নাম, তার নাম হচ্ছে অসমোসিস, সেটা প্যাসিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, অবভিয়াসলি প্যাসিভ ট্রান্সপোর্ট। তাহলে অল অপশান কী হবে? সব কারেক্ট অপশান হচ্ছে যে অল। এর কারেক্ট অপশান কি? কারেক্ট অপশান হচ্ছে অল। সেকেন্ড কোশ্চেন কি? সেকেন্ড কোশ্চেন বলছে কি, আবারও ভালো করে বলছি, প্রশ্ন কেয়ারফুলি পড়তে হবে। সেকেন্ড কোশ্চেন বলছে কি, ওয়াটার, জল মুভ করছে, কোত্থেকে মুভ করছে? থ্রু মেমব্রেনের দিয়ে মুভ করছে। কিসের মাধ্যমে? প্রথম অপশান কি? প্রথম অপশান হচ্ছে আমাদের ডিফিউশন। হতে পারে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না, কারণ হচ্ছে এর মধ্যে দিয়ে কোনো রকম কোনো এনার্জি প্রয়োজন পড়ছে না জলকে একটা জায়গা থেকে অপর জায়গায় ট্রান্সফার করতে, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না। আমি প্রথম দুটো অপশানই দেখে নিলাম, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হবে না। ডিফিউশন আছে, আমি দাগ দিয়ে দিতাম ডিফিউশন। বাকি দুটো অপশান আমি পড়লাম না, তাহলে কিন্তু ভুল হবে। কেন ভুল হবে? কারণ যেহেতু 4টে অপশান দেওয়া আছে, মাল্টিপল চয়েস কোশ্চেনে করতে হয় কি, যেটা মোর কারেক্ট অপশান সেই অপশানটাকে কারেক্ট করতে হবে। এখানে 4টে অপশানের মধ্যে প্রথম ডিফিউশন হতে পারে, ডিফিউশন। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কখনো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নয়, কারণ সেক্ষেত্রে কোনো রকম কোনো এনার্জি রিকোয়ার হয় না। থার্ড অপশান কি? থার্ড অপশান হচ্ছে অসমোসিস। ফোর্থ অপশান কি? ফোর্থ অপশানে চল। প্রথম কথা, অল অপশানটা তো হবেই না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হচ্ছে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট না হওয়ার জন্য এটা অল অপশানটা হবে না। তাহলে কি বাকি থাকলো? বাকি থাকলো হচ্ছে অসমোসিস। তাহলে অসমোসিস, আমি আগের প্রশ্নে বলেছি, জল কিন্তু মুভ করছে কিসের মাধ্যমে? ডিফিউশনের মাধ্যমে। বাট জলের ডিফিউশনের একটা স্পেশাল নাম রয়েছে, তার নাম হচ্ছে অসমোসিস। তাহলে ডিফিউশনের থেকে কিন্তু অসমোসিস এই অপশানটা মোর কারেক্ট। সেই কারণে এখানে ডিফিউশনটা হবে না। ডিফিউশনটাকে আমরা কারেক্ট বলতে পারবো না, তার জায়গায় আমরা কি বলবো? ডিফিউশনটাকে আমরা কিন্তু ভুলও বলতে পারবো না। বাট এখানে মোর কারেক্ট অপশান হচ্ছে আমাদের অসমোসিস, তাই এখানে অসমোসিস অপশানটা হচ্ছে কারেক্ট। দেন 3 নম্বর প্রশ্ন কি বলছে? আবারও বলছি, প্রশ্ন ভালোভাবে। 3 নম্বর অপশান বলছে কি, গ্যাস মুভ করছে কিসের মাধ্যমে? অ্যাক্রস মেমব্রেনের মাধ্যমে মুভ করছে। গ্যাস কিসের মেমব্রেনের মাধ্যমে মুভ করছে? যে প্রসেসটার মাধ্যমে, তার নাম কি? তার নাম হচ্ছে আমাদের ডিফিউশন। দেখা যাক, ডিফিউশন প্রসেসে কি কোনো রকম কোনো এনার্জি লাগছে? না, কোনো রকম কোনো এনার্জি লাগছে না। তাহলে সেটা কি অ্যাক্টিভ প্রসেস না প্যাসিভ প্রসেস? অবভিয়াসলি প্যাসিভ প্রসেস। তাহলে এটা প্যাসিভলি, হ্যাঁ প্যাসিভলি। ওকে, এটা ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে, হ্যাঁ ডিফিউশনের মাধ্যমে যাচ্ছে। এবার একটা জিনিস বলি, যে ডিফিউশনের মাধ্যমে যখন যাচ্ছে তখন কি হচ্ছে? তখন হচ্ছে কোনো রকম কোনো এনার্জি লাগছে না। তাহলে সেটা কি, যে জায়গায় বেশি রয়েছে সেই জায়গা থেকে কম জায়গার দিকে যাবে, অর্থাৎ হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে সেটা মুভ করবে। ডিফিউশন প্রসেসের মাধ্যমে কোনো রকম কোনো এনার্জি প্রয়োজন হয় না, এবং যে পার্টটা আসছে এখানে, যেমন হচ্ছে গ্যাস আসছে, গ্যাস হাই কনসেন্ট্রেশন রিজিয়ন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে যায়, অর্থাৎ এই অপশানটাও কারেক্ট। তাহলে এখানে 3টে অপশানই কারেক্ট। ইট ইজ এ প্যাসিভ প্রসেস। হ্যাঁ, অবভিয়াসলি গ্যাসের ডিফিউশন হচ্ছে অ্যাজ এ প্যাসিভ প্রসেস, ডিফিউশনের মাধ্যমে হচ্ছে, এবং এটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশন রিজিয়নের দিকে যাচ্ছে। অতএব অপশানটা হচ্ছে কারেক্ট, হচ্ছে যে 4 নম্বর অপশান, অল। তারপরে 4 নম্বর প্রশ্ন কি বলছে? 4 নম্বর প্রশ্ন বলছে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এই সোডিয়াম পটাশিয়াম পাম্প যখন কথাটা আসবে, তখন আমাদের মনে কি চলে আসবে? তখন আমাদের মনে চলে আসবে ইট ইজ এ অ্যাক্টিভ প্রসেস। কি? ইট ইজ এ অ্যাক্টিভ প্রসেস। অ্যাক্টিভ প্রসেস মানে কি? অ্যাক্টিভ প্রসেস মানে হচ্ছে এখানে এনার্জি প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প মুভ করছে, যাচ্ছে। সোডিয়াম পটাশিয়াম পাম্প মুভ সাবস্টেন্স বাই, কিসের মাধ্যমে এটা হচ্ছে? ইট ইজ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। হ্যাঁ, অবভিয়াসলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সোডিয়াম পটাশিয়াম পাম্প মানে আমাদের অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মাথায় চলে আসবে। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে কি, সেখানে কি এনার্জি লাগছে না? অবভিয়াসলি এনার্জি লাগছে। আমার যখন এনার্জি লাগছে, আমি যখন
এনার্জি খরচ করে জলটাকে তুলছি, তাহলে আমি কি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট পাঠাবো না অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট? অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যাবে, মানে বেশি জায়গা থেকে কম, বেশি জিনিসের থেকে কম জিনিসের দিকে যাবে। আর এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে কি এগেনস্ট কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট মানে হচ্ছে যে কম থেকে বেশির দিকে যাবে। তাহলে অবভিয়াসলি আমি যখন এনার্জি খরচ করছি তাহলে আমি এগেনস্ট কনসেন্ট্রেশন পাঠাবো, মানে হচ্ছে কি কম থেকে বেশির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। কম থেকে বেশির দিকে নিয়ে যাবো বলেই না আমি এনার্জি খরচ করছি, তাহলে এটা কি অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হবে কি না? অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হতে পারে না। ইট ইজ এ প্যাসিভ ট্রান্সপোর্ট, কখনো নয়। প্যাসিভ ট্রান্সপোর্ট তো হতেই পারে না, প্রথমেই অপশন কাটা। 4 নম্বর অপশন কি বলছে? 4 নম্বর অপশন বলছে ইট ইজ এ চ্যানেল প্রোটিন। এটা কি চ্যানেল প্রোটিনের মাধ্যমে হয়? সোডিয়াম পটাশিয়াম পাম্প যে অ্যাক্টিভ প্রসেস, এটা কি চ্যানেল প্রোটিনের মাধ্যমে হয়? না, সেটার একটা স্পেশাল প্রোটিনটার নাম আছে, সেটাকে বলা হয় পাম্প প্রোটিন। চ্যানেল প্রোটিনের মাধ্যমে তাহলে কি হয়? চ্যানেল প্রোটিনের মাধ্যমে আমাদের প্যাসিভ ট্রান্সপোর্ট হয়। তাহলে এটা চেয়েছে চ্যানেল প্রোটিন বলেছে, এটাও তো অপশনটা ভুল, অপশন ভুল। তাহলে কারেক্ট অপশন কি? কারেক্ট অপশন হচ্ছে ইট ইজ এ অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এটা হবে। দেন 5 নম্বর প্রশ্ন কি বলছে? 5 নম্বর প্রশ্ন বলছে পোলার মলিকিউল। পোলার মলিকিউল মানে কোনগুলো? পোলার মলিকিউল মানে আমাদের যে সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, এগুলো হচ্ছে পোলার মলিকিউল। যেগুলো আয়ন যুক্ত সেগুলো হচ্ছে পোলার মলিকিউল। তাহলে কি বলছে? পোলার মলিকিউল মুভ করছে অ্যাক্রস দ্য মেমব্রেন, মেমব্রেনের মধ্যে দিয়ে মুভ করছে, মেমব্রেন ভায়া মেমব্রেন হয়ে মুভ করছে। কার মাধ্যমে মুভ করছে? কার মাধ্যমে মুভ করছে? এটা কিন্তু আমরা যখন মেমব্রেনের স্ট্রাকচার পড়েছিলাম তখন আমরা কিন্তু বলেছিলাম সে কিন্তু এই যে পোলার মলিকিউল কিন্তু কোনো রকম কোনো প্রোটিনের সহায়তায় কিন্তু মুভ করছে না, কোনো রকম কোনো প্রোটিনের সহায়তায় মুভ করছে না, একমাত্র কোনটা ছাড়া? অ্যাক্টিভ প্রসেস ছাড়া। কারণ অ্যাক্টিভ প্রসেসে পাম্প প্রোটিনের হেল্প নিচ্ছে, অ্যাক্টিভ প্রসেস ছাড়া অন্য কোনো রকম মানে প্যাসিভ প্রসেসের মাধ্যমে সে কিন্তু মুভ করে না। অর্থাৎ প্যাসিভ প্রসেসের মাধ্যমে যখন মুভ করে না আমি বলছি, তেমন অটোমেটিক্যালি ওখান থেকে চ্যানেল প্রোটিন ক্যান্সেল আউট হয়ে গেল। চ্যানেল প্রোটিন ক্যান্সেল আউট হয়ে গেল কেন? কারণ হচ্ছে প্যাসিভ প্রসেসের মধ্যে মুভ করছে না। প্যাসিভ প্রসেস মানে কি? প্যাসিভ প্রসেস থ্রু চ্যানেল প্রোটিন, এর মাধ্যমে মুভ করছে না, বন্ধ হয়ে গেল। দেন হচ্ছে পাম্প, তো পাম্প প্রোটিনের মাধ্যমে, হ্যাঁ অ্যাক্টিভ প্রসেসের মাধ্যমে পাম্প প্রোটিনের মাধ্যমে যাচ্ছে, ওকে এটা হতে পারে। অসমোসিস তো হতেই পারে না। কেন অসমোসিস হতে পারে না? কারণ অসমোসিস হচ্ছে যে অ্যাজ এ ডিফিউশন অফ ওয়াটার, জলের ডিফিউশনের স্পেশাল নাম হচ্ছে অসমোসিস। তাহলে অসমোসিস হবে না, এদিকে চ্যানেল প্রোটিন হবে না, চ্যানেল প্রোটিন হবে না, অসমোসিস হবে না। অসমোসিস চ্যানেল প্রোটিন যদি না হয় তাহলে অলটাও অপশন হবে না, ওকে। তাহলে আমার কি থাকলো? তাহলে আমার হচ্ছে যে এখানে আমার পাম্প অপশানটা হচ্ছে কারেক্ট। মানে পোলার মলিকিউল কোথা দিয়ে যাচ্ছে? পোলার মলিকিউল যদি এখানে আরেকটা অপশান দিত, এখানে যদি অপশান যদি আমার 4 নম্বর অপশান দিত, যে 5 নম্বর অপশান যদি আমার দিত, 5 নম্বর অপশান যদি আমার দিত ডিফিউশন যদি দিত, তাহলে ডিফিউশনে কিন্তু কারেক্ট হতো। মানে ডিফিউশন প্রসেসের মাধ্যমে থ্রু সেল মেমব্রেন, অ্যাক্রস সেল মেমব্রেনের দিয়ে কিন্তু ডিফিউশন প্রসেসের মাধ্যমে সে কিন্তু ট্রান্সপোর্ট হচ্ছে আউটসাইড টু ইনসাইড। বাট সে কিন্তু চ্যানেল প্রোটিনের সহায়তা নিচ্ছে না, অর্থাৎ কোনো প্রোটিন চ্যানেলের সহায়তা নিচ্ছে না যার মাধ্যমে সে আউটসাইড থেকে ইনসাইডে আসছে। সে অ্যাক্রস মেমব্রেন আসছে থ্রু ডিফিউশনের মাধ্যমে, যেমন গ্যাস আসছিল। বাট পাম্প প্রোটিনের মাধ্যমে অ্যাক্টিভ ট্রান্সফার, সেখানে পাম্প প্রোটিনটা হবে। অসমোসিস তো হবেই না, কারণ জলের ডিফিউশনের এই প্রসেস হচ্ছে অসমোসিস, ওকে। তারপরে কি? তারপরে বলছে টেস্টোস্টেরন অ্যাক্রস দ্য সেল মেমব্রেন। আগে প্রথমে যখন আমার টেস্টোস্টেরন কথাটা উল্লেখ আসছে, টেস্টোস্টেরন যখন কথাটা আমার উল্লেখ আসছে, তাহলে আমার প্রথমেই কি মনে করতে হবে? টেস্টোস্টেরন মানে কি? টেস্টোস্টেরন মানে হচ্ছে আমাদের স্টেরয়েড হরমোন। কি হরমোন? স্টেরয়েড হরমোন। টেস্টোস্টেরন মানে হচ্ছে স্টেরয়েড। স্টেরয়েড মানে কি? স্টেরয়েড মানে হচ্ছে লিপিড, এটা মানতে হবে। টেস্টোস্টেরন মানে হচ্ছে স্টেরয়েড, স্টেরয়েড মানে কি? স্টেরয়েড মানে হচ্ছে লিপিড। তাহলে টেস্টোস্টেরন ক্রস করছে, কি ক্রস করছে? সেল মেমব্রেনকে ক্রস করছে, আর টার্গেট সেলের সেল মেমব্রেনকে ক্রস করছে। কিসের মাধ্যমে ক্রস করবে? দেখা যাক লিপিড কিসের মাধ্যমে ক্রস করে। এটা আবার ঠিক পুরনো সেল মেমব্রেন যখন আমরা পড়েছিলাম মনে করে দেখো, এ কিন্তু ক্রস করছে লিপিড, কিছু কিছু লিপিড। এই যেমন আগেরটাই বললাম পোলার মলিকিউল যেমন ডিফিউশনের মাধ্যমে আসছে, ঠিক তেমনভাবে লিপিড, কিছু কিছু লিপিড মলিকিউল আসছে আমাদের ডিফিউশনের মাধ্যমে। এটা কিন্তু কোনো রকম কোনো প্রোটিনের সহায়তা নিচ্ছে না। তাহলে এখানে প্রথম অপশান কি? প্রথম অপশান হচ্ছে এখানে আমাদের চ্যানেল অল কাটা যাবে। পাম্প, কোনো রকম পাম্প প্রোটিনের সহায়তা কি নিচ্ছে? অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সহায়তা নিচ্ছে না, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সহায়তা নিচ্ছে না, হবে না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের সহায়তা নিচ্ছে না, হবে না। দেন হচ্ছে ডিফিউশন, হ্যাঁ ডিফিউশনের মাধ্যমে সে কিন্তু আসছে। তাহলে এখানে লাস্ট কারেক্ট অপশান যেটা, কারেক্ট অপশান হচ্ছে যে 4 নম্বর ডিফিউশন। পরবর্তী প্রশ্ন, পরের প্রশ্ন তাহলে কি? পরের প্রশ্ন হচ্ছে এবার আমাদের যেটা আসছে, বলছে কি সেল ওয়াল নট প্রেজেন্ট কিন্তু বলেনি, নট প্রেজেন্ট। কোথায় প্রেজেন্ট নয়? কোথায় থাকে না? প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল থাকে, হ্যাঁ প্ল্যান্ট সেলের মধ্যে সেল ওয়াল থাকে। অ্যালগির মধ্যে সেল ওয়াল, অ্যালগি তো প্ল্যান্টেরই একটা পার্ট,
অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এই যে বিভাগটা, এই বিভাগটা তো প্ল্যান্টের মধ্যেই পড়ছে, অর্থাৎ শৈবাল। শৈবালের মধ্যে কি থাকছে তাহলে? সেল ওয়াল কি থাকছে? হ্যাঁ, সেল ওয়াল থাকছে। ফাঙ্গাস, ফাঙ্গাসের মধ্যেও থাকে, ফাঙ্গাসের মধ্যেও থাকে, ফাঙ্গাসের মধ্যে কি থাকে? কাইটিন নির্মিত খোলক থাকে। অ্যালগি আর হচ্ছে আমাদের প্ল্যান্ট, এই সেলের মধ্যে, প্ল্যান্টের মধ্যে মেনলি যেটা হচ্ছে সেলুলোজিক কভারিং থাকে, এর মধ্যে সেলুলোজিক কভারিং থাকে, কিছু কিছু স্ট্রাকচার আলাদা হয়। অ্যালগির মধ্যে গ্যালাক্টেন, ম্যানান থাকে, ক্যালসিয়াম কার্বনেট থাকে। এখানে যেটা প্ল্যান্টের মধ্যে, প্ল্যান্ট মানে হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে, হায়ার প্ল্যান্টের মধ্যে কী থাকছে? আমাদের সেলুলোজ তো থাকছে, তার সাথে সাথে কী থাকছে? তার সাথে সাথে থাকছে হেমিসেলুলোজ, পেকটিন আর হচ্ছে আমাদের প্রোটিন, এটা থাকছে। ওকে, তাহলে সব ক্ষেত্রেই সেলওয়াল থাকছে। তাহলে সেলওয়াল কার ক্ষেত্রে থাকছে না? আমি জানি না মেম্বার মধ্যে আছে কি নেই। তাহলে এখান থেকে অপশান ক্যান্সেলেশনের মাধ্যমে অ্যামিবা এলো। তাহলে যে অপশান, এই চারটের মধ্যে আমি জানি না কার মধ্যে সেলওয়াল অ্যাবসেন্ট আছে, কিন্তু আমি জানি তো কার কার মধ্যে সেলওয়াল প্রেজেন্ট রয়েছে, অপশান ক্যান্সেলেশন করি। প্ল্যান্টের মধ্যে সেলওয়াল প্রেজেন্ট রয়েছে, সেলুলোজিক সেলওয়াল রয়েছে। অ্যালগির মধ্যে সেলওয়াল প্রেজেন্ট রয়েছে, সেলুলোজিক সেলওয়াল রয়েছে। ফাঙ্গাসের মধ্যে সেলওয়াল রয়েছে, কাইটিন নির্মিত সেলওয়াল রয়েছে। তাহলে অবভিয়াসলি অ্যামিবা হবে। এগুলোর মধ্যে সেলওয়াল রয়েছে, তখন ওটার মধ্যে সেলওয়াল অ্যাবসেন্ট। সেকেন্ড প্রশ্ন কি বলছে? তারপরে প্রশ্ন বলছে কি? তারপরে প্রশ্ন বলছে গ্যালাক্টেন, ম্যানান। এই যে বললাম অ্যালগির মধ্যে থাকা যে স্ট্রাকচার, সেলওয়ালের যে স্পেশাল স্ট্রাকচার, তার নাম হচ্ছে গ্যালাক্টেন, ম্যানান। গ্যালাক্টেন ম্যানান কি? গ্যালাক্টেন ম্যানান কিচ্ছু নাই, গ্যালাক্টোজের পলিমারাইজেশন হচ্ছে। যখন গ্যালাক্টোজ যখন পলিমার হচ্ছে তখন কি হচ্ছে? গ্যালাক্ট্যান। গ্যালাক্ট্যান হচ্ছে, তখন কি হচ্ছে? তখন হচ্ছে গ্যালাক্ট্যান। ঠিক তেমনভাবে ম্যানোর যখন পলিমারাইজেশন হচ্ছে তখন হচ্ছে ম্যানান। ঠিক সেম জিনিস এখানে বলছে কি? গ্যালাক্ট্যান এবং ম্যানান প্রেজেন্ট থাকছে কার সেল ওয়ালে? প্রেজেন্ট থাকছে, বলেই তো দিয়েছি অ্যালগি সেল ওয়ালে প্রেজেন্ট থাকছে। ব্রায়োফাইটা, অ্যালগি সেল ওয়ালে হবে। রুট সেল হবে না। রুট সেল মানে কি? রুট সেল মানে হচ্ছে যে মূলের যে সেল, সেটা হচ্ছে রুট সেল। গার্ড সেল কি? গার্ড সেল হচ্ছে আমরা যখন ইয়ে পড়বো, হচ্ছে আমাদের পাতা পড়বো, লিভ যখন পড়বো, তখন যখন পত্ররন্ধ্র পড়বো, সেই পত্ররন্ধ্রের যে কভারিং, পত্ররন্ধ্রকে দুই পাশ থেকে যে কভার করে রাখছে, বর্ডার দিয়ে যে রাখছে, সেটা হচ্ছে আমাদের গার্ড সেল। সেইটা ব্রায়োফাইটা কি? ব্রায়োফাইটা হচ্ছে যে এই প্ল্যান্টটির যে বিভাগ অ্যালগি, ব্রায়োফাইটা, সেই অ্যালগি, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, যে পাঁচটা আমরা বিভাগ পড়ছি, সেই পাঁচটা বিভাগের সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের ব্রায়োফাইটা। ব্রায়োফাইটার মধ্যে এটা থাকে না। তাহলে কার মধ্যে দেখতে পাওয়া যায়? অ্যালগির মধ্যে দেখতে পাওয়া যায়। দেন পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে কমন মানে হচ্ছে যে সাধারণ। সাধারণ কি? সাধারণ ইন সেলওয়াল, সেলওয়ালের মধ্যে সাধারণ। কার সেলওয়ালের মধ্যে সাধারণ? দেখো ভালো করে দেখো, অ্যালগির মধ্যে আর অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে। অ্যালগি, অ্যাঞ্জিওস্পার্ম, এরা দুজনা কি? এরা দুজনাই কিন্তু প্ল্যান্ট থেকে এসছে। প্ল্যান্টেরই ভাগ। তাহলে সেলওয়ালের মধ্যে কমন কি বললাম? প্ল্যান্টের সেলওয়াল কি দ্বারা গঠিত? প্ল্যান্টের সেলওয়াল সেলুলোজিক সেলওয়াল। মাইন্ড ইট, প্ল্যান্টের সেলওয়াল সেলুলোজিক সেলওয়াল। যেখানে ফাঙ্গাসের সেলওয়াল কি ছিল? ফাঙ্গাসের সেলওয়াল ছিল কাইটিন নির্মিত সেলওয়াল। ওকে, তাহলে এটা কি? সেলুলোজিক সেলওয়াল। দেখা যায় ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে যে কার মধ্যে দেখতে পাওয়া যায়? এই লবণটা দেখতে পাওয়া যায় অ্যালগির সেলওয়ালের মধ্যে দেখতে পাওয়া যায় একটা স্পেশাল পার্ট, হেমিসেলুলোজ। কার মধ্যে দেখতে পাওয়া যায়? হেমিসেলুলোজ আমাদের অ্যাঞ্জিওস্পার্ম অর্থাৎ হচ্ছে হায়ার প্ল্যান্টের মধ্যে দেখতে পাওয়া যায়। সেলুলোজ থাকে, হেমিসেলুলোজ থাকে, পেকটিন থাকে, প্রোটিন থাকে সেলুলোজ, এই সেলওয়ালের মধ্যে। এটা কার মধ্যে দেখতে পাওয়া যায়? এটা আমাদের হায়ার প্ল্যান্ট সেলের মধ্যে দেখতে পাওয়া যায়। ওকে, সেলুলোজ, হ্যাঁ সেলুলোজ হবে। সেলুলোজ উভয় ক্ষেত্রে কমন। অ্যালগির মধ্যেও থাকে সেলুলোজ থাকে, গ্যালাক্টেন থাকে, ম্যানান থাকে, ক্যালসিয়াম কার্বনেট, লবণ থাকে। আবার হায়ার প্ল্যান্ট অর্থাৎ অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে থাকছে সেলুলোজ থাকছে, হেমিসেলুলোজ থাকছে, পেকটিন থাকছে, প্রোটিন থাকছে। ওকে, তাহলে সেলুলোজ হবে। অলটা তো ওখানে হবেই না, কারণ অল হবে না, কারণ হচ্ছে হেমিসেলুলোজ, আর এদিকে হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বনেট হয়নি, সেই কারণে। তার পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে সেকেন্ডারি সেলওয়াল। মাইন্ড ইট, সেকেন্ডারি সেলওয়াল কি থেকে তৈরি হয়? সেকেন্ডারি সেলওয়াল তৈরি হচ্ছে আমাদের প্রাইমারি সেলওয়াল থেকে। আফটার গ্রোথ, সেকেন্ডারি সেলওয়ালে যখন আমরা ডেফিনেশন পড়েছিলাম বা সেকেন্ডারি সেলওয়াল সম্পর্কে আমরা যখন আলোচনা করেছিলাম, তখন আমরা বলেছিলাম আফটার গ্রোথ হওয়ার পরে সেকেন্ডারি সেলওয়াল কিন্তু ফর্মেশন হচ্ছে, অর্থাৎ প্রাইমারি সেলওয়াল থেকে কিন্তু সেকেন্ডারি সেলওয়াল ফর্মেশন হচ্ছে। তাহলে সেকেন্ডারি সেলওয়ালের মধ্যে কি গ্রোথের ডিভিশন পাওয়ারটা কি থাকবে? না, থাকবে না। সেকেন্ডারি সেলওয়ালের মধ্যে কিন্তু পেকটিন, সুবেরিন থাকে, লিগনিন থাকে, যেগুলো হচ্ছে অ্যাজ এ ডেড পার্ট, অর্থাৎ মেনলি সেকেন্ডারি সেলওয়াল কিন্তু অ্যাজ এ ডেড। তাহলে এটা কি লিভিং স্ট্রাকচার? না, ইট ইজ নট এ লিভিং স্ট্রাকচার। লিভিং স্ট্রাকচার না হওয়ার জন্য এর মধ্যে কোনো গ্রোথ থাকবে না, গ্রোথের কোনো প্রবাবিলিটি থাকবে না। তাহলে কি? প্রথম অপশানটা এবার দেখি, সেকেন্ডারি সেলওয়াল বলছে, প্রথমেই অপশান বলছে লিভিং। না, সেকেন্ডারি সেলওয়াল লিভিং স্ট্রাকচার নয়। দেন বলছে শো গ্রোথ। যদি লিভিং স্ট্রাকচার না হয় সে গ্রোথ কী করে শো করবে? হবে না। প্রেজেন্ট ইনার টু দ্য প্রাইমারি
আর বলছে যে প্রেজেন্ট ইনার টু দ্য সেল মেমব্রেন। এইটা বলতে গেলে আমরা একটুখানি এবার বলি, এইটা যদি আমাদের প্রথম একদম বাইরের সেল প্ল্যান্ট সেলের সেল ওয়ালের দিক থেকে একদম বাইরের দিক থেকে আমরা যখন আমাদের দিক থেকে অর্থাৎ আমাদের সারফেসের দিক থেকে সেলের ভিতরের দিকে মানে প্ল্যান্ট সেলের ভিতরের দিকে আমরা ঢুকছি, এইটা যদি আমাদের দিকে সারফেস হয়, এটা আমাদের দিকে সারফেস, এটা হচ্ছে প্ল্যান্টের সারফেস, এটা কার দিকে সারফেস, এটা হিউম্যানের দিকে সারফেস, এটা হচ্ছে প্ল্যান্টের দিকে সারফেস। প্রথম হিউম্যানের দিকে সারফেসে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রাইমারি সেল ওয়াল PCW, দেন কে যায়, দেন হচ্ছে আমাদের সেকেন্ডারি সেল ওয়াল SCW, দেন কে যায়, দেন হচ্ছে আমাদের সেল মেমব্রেন, কে যায় আমাদের সেল মেমব্রেন। তাহলে প্রথম একদম বাইরে কে থাকে, একদম বাইরে থাকে আমাদের সেল ওয়াল, দেন হচ্ছে আমাদের সেল মেমব্রেন। তাহলে হিউম্যান সাইডে বা আউটার সাইডে, এটা আউটার টু ইনার করো, এটা আউটার সাইডে কে থাকছে, আউটার সাইডে থাকছে হচ্ছে আমাদের প্রাইমারি সেল ওয়াল, সেই প্রাইমারি সেল ওয়াল থেকে আফটার গ্রোথ সেটা সেকেন্ডারি সেল ওয়াল ফর্মেশন হচ্ছে এবং তার ভিতরে থাকছে সেল মেমব্রেন। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালের পজিশন কি, প্রাইমারি সেল ওয়ালের থেকে ভেতরে, সেকেন্ডারি এই সেল মেমব্রেনের থেকে বাইরে। তাহলে এবার দেখা যাক এখানে বলছে সেকেন্ডারি সেল ওয়াল প্রথমে লিভিং স্ট্রাকচার নয় বলে দিয়েছি, গ্রোথ শো করে না বলে দিয়েছি। এবার অপশান বলছে প্রেজেন্ট ইনার টু দ্য প্রাইমারি, মানে প্রাইমারি মানে হচ্ছে প্রাইমারি সেল ওয়ালের ভেতরে থাকছে, হ্যাঁ প্রাইমারি সেল ওয়ালের ভেতরে থাকছে। প্রেজেন্ট ইনার টু দ্য সেল মেমব্রেন কি ভেতরে থাকে না, সেল মেমব্রেনের বাইরে থাকে। তাহলে এই অপশানটা কারেক্ট। আমাদের সঠিক অপশান কোনটা, সঠিক অপশান হচ্ছে এইটা, প্রেজেন্ট ইনার টু দ্য প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়ালের ভিতর দিকে অবস্থান করছে, সেল মেমব্রেনের বাইরের দিকে অবস্থান করছে, হয়ে গেল। দেন 4 নম্বর তার পরবর্তী প্রশ্ন কি বলছে, তার পরবর্তী প্রশ্ন বলছে সিমিলারিটি অফ, কার মধ্যে সিমিলারিটি বার করতে বলেছে, সিমিলারিটি নট ডিসিমিলারিটি, কার মধ্যে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি অ্যাপারেটাস এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে সিমিলারিটি বার করতে বলেছে। কি প্রথম অপশানগুলো দেখি, 4টে অপশানে কিন্তু আমাদের চেক করতে হবে, মাইন্ডেড বারবার বলছি 4টে অপশানে কিন্তু চেক করতে হবে, কারণ 4টে অপশানই খুব ক্লোজলি রিলেটেড হয়। দেখা যাক প্রথম অপশান কি বলছে, প্রথম অপশান বলছে প্রেজেন্ট ইন ইউক্যারিওট, সকল ইউক্যারিওটসের মধ্যে কি প্রেজেন্ট থাকে, হ্যাঁ এন্ডোপ্লাজমিক রেটিকুলামও সকল ইউক্যারিওট সেলের মধ্যে প্রেজেন্ট থাকে, গলগি অ্যাপারেটাসও সকল ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে। তাহলে এই অপশানটা কারেক্ট। দেন 2 নম্বর অপশান কি বলছে, 2 নম্বর অপশান বলছে পার্ট অফ দ্য এন্ডোমেমব্রেন সিস্টেম। আমরা যখন এন্ডোমেমব্রেন সিস্টেম বললাম, এন্ডোমেমব্রেন সিস্টেমের প্রথম স্ট্রাকচার শুরু করেছিলাম কি দিয়ে, প্রথম স্ট্রাকচার শুরু করেছিলাম যে প্রথম প্রোডাকশান হচ্ছে কিসের মাধ্যমে, প্রথম প্রোডাকশান হচ্ছিল আমাদের এখানে ছিল নিউক্লিয়াসের আউটার মেমব্রেন থেকে তৈরি হচ্ছিল আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পরবর্তী ক্ষেত্রে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ফর্মেশন হচ্ছে, ঠিক আছে বায়োজেনেসিসের মাধ্যমে ছেড়ে দিলাম। স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে প্রোটিনটা যাচ্ছে সেখান থেকে তৈরি হচ্ছে গলগি অ্যাপারেটাস, সেখান থেকে তৈরি হচ্ছে না, ওর পরবর্তী সেখান থেকে তৈরি হচ্ছে গলগি অ্যাপারেটাস, যে প্রোটিন ভেসিকেলের মাধ্যমে যেটা পাঠাচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেটা গলগি অ্যাপারেটাসের মধ্যে যাচ্ছে, সেখানে মডিফিকেশন হচ্ছে, গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিড ফর্মেশন হচ্ছে, পরবর্তী ক্ষেত্রে এনজাইমেটিক সিক্রেশন কিছু হচ্ছে, সেই এনজাইমেটিক সিক্রেশনটা আবার ভেসিকেলের মধ্যে কপ আপ করছে, পুড়ছে, সেখান থেকে লাইসোজোম ফর্মেশন হচ্ছে, লাইসোজোম ফর্মেশন হয়ে টার্গেট অর্গানে পৌঁছাচ্ছে। তার মানে ইট ইজ এ এন্ডোমেমব্রেন সিস্টেম। কোনখান থেকে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, লাইসোজোম, এটা হচ্ছে টোটালি একটা কন্টিনিউয়াস প্রসেসের মাধ্যমে কাজ করছে, সেই কারণে ইট ইজ এ সিস্টেম, এবং এটা যেহেতু মেমব্রেনের ভিতরে হচ্ছে সেই কারণে এটা হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। তাহলে এটা কি এন্ডোমেমব্রেন সিস্টেমের পার্ট, হ্যাঁ ইট ইজ অলসো এন্ডোমেমব্রেন সিস্টেম পার্ট। তাহলে পার্ট অফ এন্ডোমেমব্রেন সিস্টেম, হ্যাঁ এটাও হবে। দেন হচ্ছে মেড আপ অফ লিপিড বাইলেয়ার স্ট্রাকচার। আমরা যখন প্রথম ইউক্যারিওটিক সেল স্ট্রাকচার শুরু করেছিলাম তখন আমরা বলেছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি অ্যাপারেটাস উভয় কিন্তু সিঙ্গেল মেমব্রেন সিস্টেম, উভয় কিন্তু সিঙ্গেল মেমব্রেন অর্গানেল, নট এ সিস্টেম, উভয় কিন্তু সিঙ্গেল মেমব্রেন অর্গানেল। এবং সেই মেমব্রেনটা কী দ্বারা গঠিত, যখন আমরা সেল মেমব্রেন পড়লাম তখন আমরা কিন্তু পড়েছি সেটা হচ্ছে যে ফসফোলিপিডের বাইলেয়ার দ্বারা গঠিত। তাহলে ইট ইজ এ লিপিড বাইলেয়ার যার মধ্যে ফসফেট গ্রুপ যুক্ত রয়েছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি বডি উভয় কিন্তু সিঙ্গেল মেমব্রেন সিস্টেম এবং অ্যাজ ওয়েল অ্যাজ তাদের মধ্যে ফসফোলিপিডের বাইলেয়ার রয়েছে। তাহলে ইট ইজ মেড আপ অফ লিপিড বাইলেয়ার, এখানে বলছে লিপিড বাইলেয়ার, হ্যাঁ লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত, ফসফোলিপিডের বাইলেয়ার দ্বারা গঠিত। তাহলে এটা ইউক্যারিওটিকের মধ্যেও রয়েছে, এন্ডোমেমব্রেন সিস্টেম হিসেবেও সে পার্ট, আবার বাইলেয়ার লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত। তাহলে এর অ্যাকচুয়াল অপশান যেটা কারেক্ট সেটা হচ্ছে অল, অর্থাৎ এখানে 4টে অপশানই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং গলগি অ্যাপারেটাসের উভয়ের জন্য অ্যাপ্লিকেবল। পরবর্তী প্রশ্ন, এবার কোশ্চেন কি, এই কোশ্চেন হচ্ছে এখানে বলা হয়েছে প্রোটিন ফোল্ডিং ইজ ডান বাই, প্রোটিন ফোল্ডিং কে করে, 4টে অপশান আছে, পরপর 4টে অপশান আছে, প্রত্যেকের কাজ সম্পর্কে আগে এটা জেনে নিই। লাইসোজোম কি করে, আমাদের লাইসোজোম হচ্ছে যে হাইড্রোলাইটিক এনজাইম দ্বারা গঠিত, যেখানে যা কিছু পচন ঘটানোর দরকার, কোনো কিছু ফুড পার্টিকেলকে খেলাম ডাইজেশনের দরকার আছে, সেই জন্য এনজাইমেটিক সিক্রেশন এর মাধ্যমে হয়, সেই প্রসেসটা করা হচ্ছে আমাদের লাইসোজোম। দেন
দেন হচ্ছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হচ্ছে আমাদের লিপিড সিনথেসিস করা, ওকে। তারপর আমাদের হচ্ছে যে ডিটক্সিফিকেশানে হেল্প করা, আর কি ক্যালসিয়াম আয়নকে ডিপোজিশন করা, এইগুলো হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। দেন হচ্ছে আমাদের গলগি অ্যাপারেটাস। গলগি অ্যাপারেটাসের কাজ কি? গলগি অ্যাপারেটাসের কাজ হচ্ছে আমাদের অ্যাক্রোজোমাল বডি, অ্যাক্রোজোমাল যে হেডটা, আমাদের যে শুক্রাণুর যে অ্যাক্রোজোমাল হেড, সেই অ্যাক্রোজোমাল হেড ফর্মেশন করছে। গলগি বডি থেকে আমাদের লাইসোজোম ফর্মেশন হচ্ছে। মেইন যে কাজ সেটা কি? সেটা হচ্ছে মডিফিকেশান করা। কার মডিফিকেশান করা? প্রোটিন এবং লিপিডের মডিফিকেশান করা। মডিফিকেশান করে কি তৈরি করা? গ্লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড ফর্মেশন করছে, ওকে, হয়ে গেল। তাহলে এটা হচ্ছে গলগি বডির কাজ, ওকে। দেন রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের নাম রাফ কেন হলো সেটাকে জানেনি। রাফ হওয়ার কারণ হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরে যখন রাইবোজোম অ্যাটাচমেন্ট থাকছে তখন সেটার নাম হয়ে যাচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম অ্যাটাচমেন্ট রয়েছে মানে, রাইবোজোম অ্যাটাচমেন্ট রয়েছে মানে কি? তো সেখানে প্রোটিন প্রেজেন্ট থাকবে, অবভিয়াসলি প্রোটিন তৈরি হবে, অবভিয়াসলি সেখানে প্রোটিন তৈরি হচ্ছে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এক নম্বর কাজ কি? প্রোটিন তৈরি করা। দেন সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে সেই প্রোটিনটাকে কম্বাইন করা, প্যাকিং করা, সেই প্রোটিনটাকে প্যাকিং করা, ভেসিকেলের মধ্যে প্যাকিং করে সেটাকে কার মধ্যে পাঠানো? গলগি বডির মধ্যে পাঠানো। যে গলগি বডির মধ্যে কি হচ্ছে? সেই প্রোটিনের মডিফিকেশান হচ্ছে, ওকে। তাহলে এখানে কি বলছে? প্রোটিনকে ফোল্ডিং করছে কে? প্রোটিনকে ফোল্ডিং তাহলে কি করছে? আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেন সেকেন্ড কোশ্চেন কি বলছে? সেকেন্ড কোশ্চেন বলছে কি? স্টেরয়েড সিনথেসিস। হোয়াট ইজ স্টেরয়েড? স্টেরয়েড কি? স্টেরয়েড আর কিচ্ছু নয়, স্টেরয়েড হচ্ছে ওয়ান টাইপ অফ লিপিড। তার মানে স্টেরয়েড কি? স্টেরয়েড হচ্ছে আমাদের লিপিড। তাহলে লিপিড সিনথেসিস কে করে? আগের প্রশ্নে আমি বলেছি লিপিড সিনথেসিস কে করে। লিপিড সিনথেসিস কি গলগি বডি করে? না, গলগি বডি করে না। গলগি বডি লিপিডের কি করে? মডিফিকেশন করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? না, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম করে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? প্রোটিন সিনথেসিস করে। লাইসোজোম কি করে? না, লাইসোজোম করে না। লাইসোজোম এনজাইমেটিক সিক্রেশন করে। তাহলে কি করে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। সেই স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্টেরয়েড অর্থাৎ লিপিড সিনথেসিসে হেল্প করছে। তাহলে এখানে অপশন কি হবে? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, গলগি বডি হবে না। প্লাস্টিড কি করে? না, প্লাস্টিড করে না। প্লাস্টিডের তাহলে কাজ কি? প্লাস্টিডের কাজ হচ্ছে যেগুলো ক্রোমোপ্লাস্টিড অর্থাৎ যেগুলো কালার বেয়ারিং প্লাস্টিড, সেই কালার বেয়ারিং প্লাস্টিড ছাড়া যেগুলো কিছু কিছু রয়েছে কালার বেয়ারিং প্লাস্টিড নয়, কিছু কিছু রয়েছে কালার বেয়ারিং প্লাস্টিড। এবার এই কালার বেয়ারিং প্লাস্টিডের মধ্যে যে প্লাস্টিডটা সবুজ বর্ণ ধারণ করছে অর্থাৎ ক্লোরোপ্লাস্টিড, সে কী করছে? সে আমাদের ফটোসিনথেসিসে হেল্প করছে। আর বাকি যেগুলো সবুজ বর্ণ ছাড়া অন্য বর্ণ ধারণ করছে তারা কী করছে? তারা হচ্ছে বিভিন্ন রকম ফুড পার্টিকেলকে, বিভিন্ন রকম যেমন হচ্ছে গ্লাইকোজেনকে, যেমন হচ্ছে আমাদের অয়েলকে, যেমন হচ্ছে আমাদের প্রোটিনকে, এইগুলোকে স্টোর করে রাখতে হেল্প করছে, ঠিক আছে। তাহলে কি? তাহলে প্লাস্টিডও কি হলো এখানে? না, প্লাস্টিডও কিন্তু স্টেরয়েড সিনথেসিস করে না। দেন হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আবার কি আসছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের মাথায় ইনভলভ হচ্ছে কি? প্রোটিন সিনথেসিস করছে, প্রোটিন প্যাকিং করছে, সেই প্রোটিনের সিক্রেশন করছে, ওকে। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলছে, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইনভলভ কার মধ্যে ইনভলভ থাকছে? মানে এর কাজ বলতে চাইছে, দেখা যাক প্রোটিন সিনথেসিস করে কি? হ্যাঁ, প্রোটিন সিনথেসিস করে। দেন সিক্রেশন, বললাম তো সিক্রেশন করে, প্রোটিন মলিকুলের ওখানে যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো সেগুলো সিক্রেশন করছে। দেন প্রোটিনকে কি ফোল্ডিং করে? হ্যাঁ, প্রোটিনকে ফোল্ডিং করেই তো সে গলগি অ্যাপারেটাসে পাঠাচ্ছে তার মডিফিকেশনের জন্য। তাহলে প্রোটিন ফোল্ডিংও হচ্ছে। তাহলে এখানে অ্যাকচুয়ালি কারেক্ট অপশন যেগুলো সবকটাই, অর্থাৎ এখানে কারেক্ট অপশন হবে অপশন নাম্বার 4 অল, ওকে। এবার আসছে কি? এবার আসতে বলছে কি সাব ইউনিট অফ রাইবোজোম। রাইবোজোমের সাব ইউনিট অ্যাটাচ থাকছে কার সঙ্গে অ্যাটাচ থাকছে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে অ্যাটাচ থাকছে। কোন সাব ইউনিটটা? এখানে সাব ইউনিটগুলো দিয়ে দিয়েছে, লার্জ সাব ইউনিট না স্মল সাব ইউনিট। এইটা বলার আগে একটা তথ্য একটুখানি বলে দিই, এটা আমরা আগেও বলেছি এখনও বলছি, আমরা এই দুটোর মধ্যে একটুখানি পার্থক্য হয়, একটুখানি ঘুলিয়ে যায়। সেটা হচ্ছে আমাদের যখন প্রোটিন সিনথেসিস হয়, অর্থাৎ এমআরএনএর উপস্থিতিতে যখন আমাদের প্রোটিন সিনথেসিস হয় তখন প্রসেসটা কি করে হয়? ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এমআরএনএ, এখানে আছে আমাদের হচ্ছে এই হচ্ছে আমাদের লার্জ সাব ইউনিট, এই হচ্ছে আমাদের স্মল সাব ইউনিট। এটা ধরে নিলাম হচ্ছে আমাদের 40S, ইউক্যারিওটিক সেলের ক্ষেত্রেই করছি, এটা ধরে নিলাম আমাদের 40S, এটা ধরে নিলাম আমাদের 60S। এটা বড় সাব ইউনিট, ওটা ছোট সাব ইউনিট। এর পরবর্তী স্টেপ কি হয়? এই পরবর্তী স্টেপ হচ্ছে এই, আর এটা কি? এটা হচ্ছে আমাদের এমআরএনএ। তাহলে এই এমআরএনএ এখানে হলো এমআরএনএ। এর সাথে প্রথম কে যুক্ত হয়? এর সাথে প্রথম কিন্তু আমাদের যুক্ত হয় স্মল সাব ইউনিট, মানে প্রথমে এসে এই স্মল সাব ইউনিটে এসে এখানে কিন্তু যুক্ত হবে।
প্রথমে স্মল সাব ইউনিটে যুক্ত হলো, স্মল সাব ইউনিট যুক্ত হলো, দেন লার্জ সাব ইউনিট তলায় আসবে, লার্জ সাব ইউনিট এসে নেক্সট স্টেপ লার্জ সাব ইউনিট যুক্ত হবে। তাহলে এর পরবর্তী স্টেপে গিয়ে কী হবে, পরবর্তী স্টেপে গিয়ে এই যে এমআরএনএ লার্জ সাব ইউনিট স্মল সাব ইউনিট তো এখানে যুক্ত হয়েই আছে, তাহলে স্মল সাব ইউনিট এখানে যুক্ত হয়েই আছে, তারপরে এসে এখানে লার্জ সাব ইউনিটে যুক্ত হয়, লার্জ সাব ইউনিট যুক্ত হয় এবং এই স্মল সাব ইউনিট লার্জ সাব ইউনিট যুক্ত হওয়ার পরে এর মধ্যে থাকা কোডেশনের ওপর ভিত্তি করে এখান থেকে এই যে প্রোটিন চেন অর্থাৎ অ্যামাইনো অ্যাসিডের চেন এখান থেকে ফর্মেশন হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রোটিন সিনথেসিস থ্রু রাইবোজোম ভায়া এমআরএনএ। এমআরএনএর উপস্থিতিতে এমআরএনএ এবং রাইবোজোমের উপস্থিতিতে কিভাবে প্রোটিন সিনথেসিস হচ্ছে। তাহলে এখানে প্রথম এমআরএনএর সঙ্গে কার অ্যাটাচমেন্ট হচ্ছে, স্মল সাব ইউনিটের কিন্তু অ্যাটাচমেন্ট হচ্ছে, লার্জ সাব ইউনিটের অ্যাটাচমেন্ট হচ্ছে না। বাট কিন্তু এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কোনটা যুক্ত হয়, আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অর্থাৎ এই যে এইখানে যে নিউক্লিয়াস ছিল, এই যে আমাদের নিউক্লিয়াস ছিল, এই যে এইখানে যেটা যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবার এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে কিন্তু আমাদের লার্জ সাব ইউনিটটা যুক্ত হচ্ছে। কি হচ্ছে, আমাদের লার্জ সাব ইউনিট যুক্ত হচ্ছে। ওকে, কি হচ্ছে এখানে হচ্ছে আমাদের লার্জ সাব ইউনিট কিন্তু আমাদের যুক্ত হচ্ছে, দেন ওপরে থাকছে আমাদের স্মল সাব ইউনিট, এইখান দিয়ে হচ্ছে আমাদের এমআরএনএ থাকছে প্রোটিন সিনথেসিসের জন্য। তাহলে অ্যাকচুয়ালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে কোন রাইবোজোমের কোন পার্ট অ্যাটাচমেন্ট হচ্ছে, লার্জ সাব ইউনিট নাকি স্মল সাব ইউনিট, লার্জ সাব ইউনিট। এবার এখানে দেখা যাক, এখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো কী কী, সেই অপশানগুলো দিয়েছে 30s, 50s, 40s, 60s। এবার এইখানেও একটা তথ্য বলি, সেটা হচ্ছে আমাদের ইউক্যারিওটিক সেল এবং প্রোক্যারিওটিক সেল। ইউক্যারিওটিক সেলের যে রাইবোজোম রয়েছে সেই রাইবোজোম কত ইউনিট, সেটা হচ্ছে তার টোটালি হচ্ছে আমাদের 80s। ওকে, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কত, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে হচ্ছে 70s। এই 80s সাব ইউনিটের যে লার্জ সাব ইউনিট এবং স্মল সাব ইউনিট কত, স্মল সাব ইউনিট হচ্ছে আমাদের 40s, লার্জ সাব ইউনিট হচ্ছে আমাদের 60s। 70s অর্থাৎ প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রেও দুটো রয়েছে, একটা হচ্ছে লার্জ সাব ইউনিট, একটা হচ্ছে আমাদের স্মল সাব ইউনিট। তাহলে প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে স্মল সাব ইউনিট কত, প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে স্মল সাব ইউনিট হচ্ছে আমাদের 30s, আর লার্জ সাব ইউনিট কত, লার্জ সাব ইউনিট হচ্ছে আমাদের 50s। ওকে, এবার এখানে প্রশ্ন হচ্ছে যে আমাদের এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বলেছি কি আমরা লার্জ সাব ইউনিট যুক্ত হবে। তাহলে কোনটা লার্জ সাব ইউনিট, আমাদের এখানে লার্জ সাব ইউনিট হচ্ছে 60s লার্জ সাব ইউনিট, এদিকে 50s লার্জ সাব ইউনিট। তাহলে আমার এখানে প্রশ্ন জাগবে 30s আর এদিকে হচ্ছে আমাদের 40s তো হবেই না স্মল সাব ইউনিট হওয়ার জন্য, পড়ে থাকলো 50s এবং 60s। তাহলে 50sও কি হবে, 60sও কি হবে, না হবে না, এর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। কোনটা উত্তর হবে, উত্তর হবে 60s। কেন 50s হলো না, এটা মনে প্রশ্ন জাগবে। তো 50s কেন হলো না, কারণ হচ্ছে একটাই, 50s সাব ইউনিটটা কোন সেলের ক্ষেত্রে প্রেজেন্ট রয়েছে, মানে 50s সাব ইউনিট যে লার্জ সাব ইউনিটটা তার টোটাল রাইবোজোমের সাইজটা কত, 70s। এই 70s রাইবোজোমটা কার, এটা কিন্তু প্রোক্যারিওটিক সেলের, নট ইউক্যারিওটিক সেলের। এখানে যে 80s এইটা কিন্তু ইউক্যারিওটিক সেলের। তাহলে 70s রাইবোজোমটা কিন্তু আমাদের প্রোক্যারিওটিক সেলের। আর প্রোক্যারিওটিক সেলের মধ্যে কি আমাদের রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি প্রেজেন্ট থাকে না, প্রেজেন্ট থাকে না। কোনো রকম মেমব্রেন বাউন্ড অর্গানেল কিন্তু রাইবোজোমের প্রোক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট থাকে না, অর্থাৎ সেখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকার কোনো প্রশ্নই থাকে না। সেই কারণের জন্য এখানে 50s অপশানটা কাটা যাবে, সেই কারণের জন্য এখানে 60s অপশানটা রাইট হবে। বোঝা গেল, এইটা হচ্ছে এর মেন কারণ। তাহলে এখান থেকে যে জিনিসটা জানা যাবে সেটা হচ্ছে যে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের প্রোটিন সিনথেসিসের সময় এমআরএনএর সঙ্গে আগে স্মল সাব ইউনিট অ্যাটাচমেন্ট হয়, দেন লার্জ সাব ইউনিট অ্যাটাচমেন্ট হয়, সেখান থেকে প্রোটিন সিনথেসিস হচ্ছে। বাট আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিন্তু লার্জ সাব ইউনিট অ্যাটাচমেন্ট থাকে আর এই তার উপরে স্মল সাব ইউনিট থাকে, এবং এইভাবে প্রোটিন সিনথেসিসটা এমআরএনএটা হচ্ছে এবং এখান থেকে এমআরএনএ এই যে অ্যাটাচমেন্ট থাকছে এবং এখান থেকে এই ঠিক সেম প্রসেসে প্রোটিন সিনথেসিস হচ্ছে। বাট এখানে কিন্তু লার্জ সাব ইউনিট হিসেবে 50s সাব ইউনিট হবে না, 60s সাব ইউনিটটাই হবে। কারণ হচ্ছে যে এটা ইউক্যারিওটিক সেলের মধ্যে প্রেজেন্ট রাখতে পাওয়া যায় এবং ইউক্যারিওটিক সেলের মধ্যে লার্জ সাব ইউনিট বলতে আমাদের 60s। বোঝা গেছে। পরবর্তী প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন বলছে লিগনিন কোথায় দেখতে পাওয়া যায়? লিগনিন অ্যাজ এ কিন্তু ডেট স্ট্রাকচারের মধ্যে দেখতে পাওয়া যায় এবং এটা সলিড পার্টিকেল, খুব স্ট্রাকচারের শক্ত সামর্থ্যতা প্রমাণ করবার জন্য, শক্ত সামর্থ্যতা গঠন করবার জন্য কিন্তু এই লিগনিনের প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জায়গাতে লিগনিন দেখতে পাওয়া যাবে যেখানে সেই পার্টটা শক্ত হওয়া দরকার। তাহলে লিগনিন কোথায় দেখতে পাওয়া যায়? ডেড সেল বললাম, অবভিয়াসলি এটা ডেড সেল, লিগনিন ডেড সেলের স্ট্রাকচারের মধ্যে দেখতে পাওয়া যায় বলেছি, তাহলে এটা হবে স্ক্লেরেনকাইমা। এখানে তিনটে সেল পাওয়া যায় কি কি? একটা হচ্ছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এর মধ্যে প্যারেনকাইমা কেবলমাত্র জীবিত, বাকি দুটো মৃত, অর্থাৎ স্ক্লেরেনকাইমা হচ্ছে অ্যাজ এ মৃত, এখানেও পাওয়া যাবে। সেকেন্ডারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে আমরা কিন্তু বলেছি কি পাওয়া যায় সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে? আমাদের পাওয়া যাচ্ছে হেমিসেলুলোজ পাওয়া যায় না, কি পাওয়া যায়? সেলুলোজ, পেকটিন, সুবেরিন, লিগনিন, এগুলো পাওয়া যাচ্ছে। যেখানে প্রাইমারি সেল ওয়ালের মধ্যে কি পাওয়া যাচ্ছিল? সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন আর হচ্ছে প্রোটিন। ওকে, সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে সেলুলোজ, পেকটিন, সুবেরিন, লিগনিন। তাহলে সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। তাহলে এখানে অ্যাকচুয়াল অপশানটা কি? লিগনিন প্রেজেন্ট। লিগনিন কোথায় দেখতে পাওয়া যায়? ডেড সেলের মধ্যে থাকে, হ্যাঁ ডেড সেলের মধ্যে থাকে। স্ক্লেরেনকাইমা সেলের মধ্যে থাকে, হ্যাঁ থাকে। সেকেন্ডারি সেল ওয়ালের মধ্যে থাকে, হ্যাঁ থাকে। তাহলে অ্যাকচুয়াল অপশান হচ্ছে আমাদের অল, সব কটাতে দেখতে পাওয়া যায়। সেই জন্য চারটে অপশানই কিন্তু পড়া দরকার। ডেড সেল প্রথমে দেখে যদি আমরা টিক মেরে দিতাম তাহলে কিন্তু উত্তরটা ভুল হতো। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে প্লাজমোডেজমাটাল কানেকশন। এই প্লাজমোডেজমাটাল কানেকশন কি? হোয়াট ইজ প্লাজমোডেজমাটাল কানেকশন? দুটো কিন্তু নাম খুব তফাৎ। একটা হচ্ছে প্লাজমোডেজমাটা, খুব রিলেটেড, কাছাকাছি। একটা হচ্ছে প্লাজমোডেজমাটা আর একটা হচ্ছে আমাদের মিডিল ল্যামেলা। মিডিল ল্যামেলাও কিন্তু দুটো সেলের মধ্যে ইন্টারকানেকশন করছে, আবার এদিকে প্লাজমোডেজমাটাও কিন্তু দুটো সেলের মধ্যে ইন্টারকানেকশন করছে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটাই, মিডিল ল্যামেলা যেটা কিনা ক্যালসিয়াম কার্বনেট দ্বারা গঠিত, এই লবণটা দ্বারা গঠিত, ক্যালসিয়াম পেকটেট দ্বারা গঠিত, সে কি করছে? সে হচ্ছে দুটো সেলকে বন্ডিং করে রাখতে, অর্থাৎ দুটো সেলকে জুড়ে রাখতে সাহায্য করছে। বাট এই প্লাজমোডেজমাটা কিন্তু অ্যাজ এ কানেকশান, একটা ইন্টারকানেকশান দুটোর মধ্যে একটা চ্যানেল তৈরি করছে, যার মাধ্যমে কি হচ্ছে? যার মাধ্যমে হচ্ছে যে একটা সেল থেকে অপর সেলে লিকুইড বলো, সেখানকার আয়ন বলো, প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ হচ্ছে। তাহলে প্লাজমোডেজমাটাল কানেকশান প্রেজেন্ট কোথায় প্রেজেন্ট থাকছে? ইন ম্যাক্সিমাম নাম্বার, মাইন্ডেড। এখানে কিন্তু বলেছে ম্যাক্সিমাম নাম্বার, বেশি পরিমাণে প্রেজেন্ট থাকছে। কোথায় বেশি পরিমাণে প্রেজেন্ট থাকছে? কি বললাম? প্লাজমোডেজমাটার কাজ কি বললাম? সেখান থেকে লিকুইড এবং আয়নের চলাচল করেন, অর্থাৎ যে সেল যত বেশি নিউ, যত বেশি ইয়ং, সেই সেলের মধ্যে প্লাজমোডেজমাটাল কানেকশন বেটার হবে। এবং আরেকটা জিনিস, যে সেল যত বেশি গ্রোথ করবে, অর্থাৎ ওল্ড সেল তো গ্রোথ করে না, ইয়ং সেলই গ্রোথ করে, যে সেল যত বেশি গ্রোথ করবে সেই সেলের মধ্যে প্লাজমোডেজমাটাল কানেকশন আরও বেটার হবে। অর্থাৎ দেখা যাক প্যারেনকাইমা সেল অ্যাজ এ লিভিং সেল, ঠিক আছে হলো। সেকেন্ড অপশান কোলেনকাইমা, এটা ডেড সেল হতে পারে না। স্ক্লেরেনকাইমা অ্যাজ এ ডেড সেল হতে পারে না। এখানে কি বলছে? মেরিস্টেমেটিক টিস্যু হচ্ছে অ্যাজ এ লিভিং সেল এবং এর মধ্যে কিন্তু ডিভাইডিং প্রপার্টিটা প্রেজেন্ট। মেরিস্টেমেটিক টিস্যুর মধ্যে ডিভাইডিং প্রপার্টিটা প্রেজেন্ট রয়েছে। অতএব এখানে কারেক্ট অপশান হচ্ছে আমাদের কারেক্ট অপশান হচ্ছে আমাদের মেরিস্টেমেটিক সেল, অর্থাৎ মেরিস্টেমেটিক সেল হচ্ছে আমাদের এখানে কারেক্ট অপশান, যার মধ্যে প্লাজমোডেজমাটাল কানেকশন ম্যাক্সিমাম নাম্বারে রয়েছে। তাহলে এই অপশান কোশ্চেনগুলো বোঝা গেল। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এই প্রশ্ন হচ্ছে এবার মিডিল ল্যামেলা। বলছে কি প্রশ্নে বলছে? মিডিল ল্যামেলা মেড আপ অফ, মিডিল ল্যামেলা কী দ্বারা গঠিত? মিডিল ল্যামেলা কী দ্বারা গঠিত? আমরা আগেই বলেছি কী দ্বারা গঠিত? ক্যালসিয়াম পেকটেট দ্বারা, নট ক্যালসিয়াম কার্বনেট দ্বারা। ক্যালসিয়াম কার্বনেট কার অংশ ছিল? ক্যালসিয়াম কার্বনেট ছিল আমাদের অ্যালগির সেল ওয়ালের একটা স্পেশাল লবণ ছিল আমাদের ক্যালসিয়াম কার্বনেট। তাহলে ক্যালসিয়াম কার্বনেট হবে না। ম্যাগনেসিয়াম ফসফেট তো হওয়ার কথাই নয়, NaCl হওয়ার কথাই নয়। এখানে অপশান কী হবে তাহলে? ক্যালসিয়াম পেকটেট। ওকে, এটা শিওর শর্ট প্রশ্ন, জানতে হবে। তারপরে বলছে কি? পিট ইজ সামথিং। পিট হচ্ছে একটা জিনিস, পিট হচ্ছে এমন একটা জিনিস, পিট হচ্ছে সামথিং, কিছু একটা জিনিস, হয় যেখানে কি অ্যাবসেন্ট থাকে? যেখানে সেকেন্ডারি সেল ওয়াল অ্যাবসেন্ট থাকে। এটাও শিওর শর্ট প্রশ্ন, জানতে হবে। সেকেন্ডারি সেল ওয়াল, পিট যেখানে প্রেজেন্ট থাকে সেখানে সেকেন্ডারি সেল ওয়াল প্রেজেন্ট থাকে না। তারপরে প্রশ্ন বলছে মার্ক দ্য কারেক্ট অপশান। কি বলছে? মার্ক দ্য কারেক্ট অপশান, নট ইনকারেক্ট। কারেক্ট অপশানটাকে মার্ক করতে বলছে। দেখ বলছে পোলার মলিকিউল অলওয়েজ মুভ বাই পাম্প। পাম্প মানে কি? পাম্প মানে এখানে কি বলতে চাইছে? পাম্প মানে এখানে কিন্তু বলতে চাইছে অ্যাক্টিভ প্রসেস। পাম্প প্রোটিনের মাধ্যমে যাচ্ছে।
সবসময় কি যাচ্ছে পাম প্রোটিনের মাধ্যমে? না, ডিফিউশনের মাধ্যমেও কিন্তু পোলার মলিকিউল আউটার সেলের আউটার লেয়ার থেকে মানে আউটার পার্ট থেকে ইনার পার্টের মধ্যে কিন্তু আসছে। তাহলে এই অপশানটা কি ভুল না ঠিক? এই অপশানটা ভুল। সেকেন্ড অপশান কি বলছে? সেকেন্ড অপশান বলছে তো সেল ওয়াল ইজ লিভিং। এটা তো একদম গাধার মতো প্রশ্ন, গাধার মতো কথা বলেছে। সেল ওয়াল কি কখনো লিভিং স্ট্রাকচার হয়? সেল ওয়াল তো ডেড স্ট্রাকচার। হ্যাঁ, লিভিং স্ট্রাকচার মানে মেনলি ডেড স্ট্রাকচার। কেন ডেড স্ট্রাকচার বলছি তার পিছনেও কারণ আছে। এখন তো মনে প্রশ্ন দেখবে তাহলে প্রাইমারি সেল ওয়াল তো লিভিং স্ট্রাকচার, প্রাইমারি সেল ওয়াল তো গ্রোথ হয়, তাহলে তুমি কেন লিভিং স্ট্রাকচার বলছো? অবভিয়াসলি লিভিং স্ট্রাকচার বলার পিছনে কারণটা হচ্ছে এটা, আমাদের সেল ওয়াল 3 প্রকার, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, টারসারি সেল ওয়াল। ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল লিভিং হয়, বাট সেকেন্ডারি সেল ওয়াল এবং টারসারি সেল ওয়াল এরা দুজনেই কিন্তু ডেড স্ট্রাকচার হয়। ম্যাক্সিমাম পোর্শন অফ দ্য সেল ওয়াল ডেড স্ট্রাকচার হওয়ার জন্য সেল ওয়ালকে লিভিং স্ট্রাকচার বলা হয় না, সেল ওয়ালকে বলা হয় ডেড স্ট্রাকচার। ওকে, এখানে যদি প্রাইমারি সেল ওয়াল কথাটা উল্লেখ করে দিত তাহলে বলতাম আমি প্রাইমারি সেল ওয়াল এজ এ লিভিং স্ট্রাকচার, বাট সেল ওয়াল ইজ নট এ লিভিং স্ট্রাকচার, ইট ইজ এ ডেড স্ট্রাকচার। 3 নম্বর অপশান কি? 3 নম্বর অপশান বলছে কি সিস্টার্নি নাম্বারটা ভ্যারিয়েবল মানে হচ্ছে যে সেম থাকছে না, পার্থক্য তৈরি করছে। কার মধ্যে? ইন গলগি অ্যাপারেটাসের মধ্যে যে সিস্টার্নি মানে হচ্ছে যে এই যে অংশটা, এই অংশটা হচ্ছে সিস্টার্নি। এইটার সংখ্যাটা 1 2 3 4 5 6টা, এই সংখ্যাটা কি একই মানে একটা নির্দিষ্ট থাকছে না এটা কি ক্রমাগত পরিবর্তনশীল হতে পারে? দেখা যাক 4 নম্বর অপশানটা কি বলছে। ওই অপশানটা এখন পেন্ডিং থাক। 4 নম্বর অপশান বলছে কি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইজ কন্টিনিউয়েশন অফ ইনার নিউক্লিয়ার মেমব্রেন। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কার কন্টিনিউয়েশন? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমাদের নিউক্লিয়ার মেমব্রেন কটা? দুটো, সিঙ্গেল মেমব্রেন স্ট্রাকচার না ডাবল মেমব্রেন স্ট্রাকচার? ডাবল মেমব্রেন স্ট্রাকচার, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। আউটার মেমব্রেনের কন্টিনিউয়েশন হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং তার মধ্যে স্পেসিফিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর এখানে কি বলেছে? এখানে বলছে কি আমাদের ইনার নিউক্লিয়ার মেমব্রেন, মাইন্ড ইট, নট আউটার নিউক্লিয়ার মেমব্রেন, ইট ইজ কল্ড ইনার নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে অপশানটা ভুল। তাহলে এখানে বলছে কি কারেক্ট অপশান কি? প্রথম বলছে পোলার মলিকিউল হতে পারে না, সব সময়ের জন্য হতে পারে না, ভুল। সেল ওয়াল লিভিং স্ট্রাকচার নয়, এটা ভুল। এটা ইনার নিউক্লিয়ার মেমব্রেনের স্ট্রাকচার নয়, আউটার নিউক্লিয়ার মেমব্রেনের কন্টিনিউয়েশন, এটা ভুল। তাহলে সিস্টার্নি নাম্বারটা ভ্যারিয়েবল করতে পারে গলগি বডির মধ্যে, এটা ঠিক। তাহলে এর অপশান কোনটা ঠিক? এর অপশান হচ্ছে 3 নম্বরটা কারেক্ট। ওকে, দেন পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে অসমোরেগুলেশন কিন্তু আমরা যখন ভ্যাকুয়াল পড়িয়েছিলাম, ভ্যাকুয়ালের সময় কিন্তু আমরা বলেছিলাম অসমোরেগুলেশনের ব্যাপারটা। অসমোরেগুলেশন কাদের মধ্যে দেখতে পাওয়া যায়? ফ্রেশ ওয়াটার অর্গানিজমের মধ্যে দেখতে পাওয়া যায়। ফ্রেশ ওয়াটার অর্গানিজম বলতে অ্যামিবা, ইউগ্লিনা, এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে অসমোরেগুলেশন ইজ ডান বাই কার মধ্যে দেখতে পাওয়া যায়? ফুড ভ্যাকুয়াল অসমোরেগুলেশন দেখায় না, ফুড ভ্যাকুয়াল অসমোরেগুলেশন দেখায় না। ফুড ভ্যাকুয়ালের মাধ্যমে কী হয়? ফুড ভ্যাকুয়ালের মাধ্যমে সেই ফুড পার্টিকেলটাকে সে এনগাল্প করলো, কভারিং করে ঢোকালো, এটা হচ্ছে ফুড ভ্যাকুয়াল। তারপরে লাইসোজোমের উপস্থিতিতে তাকে ডাইজেশন করলো, এটা হচ্ছে ফুড ভ্যাকুয়ালের প্রসেস। স্যাপ ভ্যাকুয়ালের মাধ্যমে হচ্ছে জলটা যেটা নিচ্ছে, স্যাপ ভ্যাকুয়ালও করে না। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কিন্তু আমাদের এই অসমোরেগুলেশনে হেল্প করছে, অসমোরেগুলেশনে হেল্প কিন্তু করছে আমাদের কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল। এবং অ্যামিবা অ্যাজ ওয়েল এজ একটা উদাহরণ যে কিনা এই অসমোরেগুলেশনে করে, অর্থাৎ অ্যামিবা হচ্ছে ফ্রেশ ওয়াটার অর্গানিজম যে কিনা অসমোরেগুলেশন করে। তাহলে এর কারেক্ট অপশান কি? কারেক্ট অপশান হচ্ছে আমাদের 3 এবং 4, এই দুটোই হচ্ছে আমাদের কারেক্ট অপশান। পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন বলছে অ্যাসিড হাইড্রোলেজ। হাইড্রোলেজ কি? হাইড্রোলেজ মানে হচ্ছে কি লেজ কথার অর্থ হচ্ছে বিশ্লিষ্ট করবে, হাইড্রোলেজ মানে জলের উপস্থিতিতে বিশ্লিষ্ট করবে। অ্যাসিড হাইড্রোলেজ কেন অ্যাসিড হাইড্রোলেজ বলা হচ্ছে? কারণ তার মধ্যে অ্যাসিড থাকছে, সেই কারণে বলছে এই অ্যাসিড হাইড্রোলেজ, অর্থাৎ এই হাইড্রোলেজ যে এনজাইমটা প্রেজেন্ট থাকছে, কার মধ্যে প্রেজেন্ট থাকছে? কার মধ্যে প্রেজেন্ট থাকছে? লাইসোজোমের মধ্যে প্রেজেন্ট থাকছে। সেখানে পেপটাইডেস থাকছে যেটা পেপটাইডকে ভাঙছে। ওকে, পেপটাইড মানে হচ্ছে প্রোটিন চেনকে ভাঙছে, সেটা কি? সেটা হচ্ছে অ্যাজ এ হাইড্রোলাইজ এনজাইম। তাহলে মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে কি? না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে না, গলগি অ্যাপারেটাসের মধ্যে থাকে। গলগি অ্যাপারেটাসের মধ্যে কী করে থাকবে ভাই? গলগি অ্যাপারেটাস তো গ্লাইকোলিপিড সিনথেসিস করছে, পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে তো সে লাইসোজোম ফরমেশন করে দিচ্ছে। লাইসোজোম মডিফিকেশন হয়ে তার মধ্যে এনজাইম তৈরি, এনজাইমটা মডিফিকেশন হচ্ছে, বাট গলগি বডির মধ্যে তো থাকছে না, তাহলে গলগি বডি অপশান হবে না। লাইসোজোম, হ্যাঁ লাইসোজোমের মধ্যে দেখতে পাওয়া যায়, তাহলে লাইসোজোম হচ্ছে এর অপশান। 4 নম্বর অপশান কী বলছে দেখা যায়? 4 নম্বর অপশান বলছে প্লাস্টিড। এটা তো আরও বোকার মতো হলো। প্লাস্টিড কেন বলছে? কারণ প্লাস্টিডের কাজ তো আমরা জানি। প্লাস্টিডের মধ্যে যেখানে পিগমেন্ট রয়েছে, সবুজ পিগমেন্ট রয়েছে, সে কী করছে? সে হচ্ছে আমাদের খাদ্য তৈরি করছে, অর্থাৎ ফটোসিনথেসিস করছে। আর যার মধ্যে কোনো রকম কোনো সবুজ পিগমেন্ট থাকছে না, অন্য পিগমেন্ট থাকছে, তারা কী করছে? তারা হচ্ছে ফুল ফলের কালার নির্ধারণ করছে, ফুল ফলের কালার কিছু নির্ধারণ করছে, কিছু
পলিনেটরদের মানে আকর্ষণ করছে, আর যার মধ্যে দেখা যাচ্ছে যে কোনো রকম কোনো পিগমেন্টই নেই, তারা কি করছে, তারা হচ্ছে যে বিভিন্ন রকম ফুড পার্টিকেলকে সঞ্চয় করছে, যেমন হচ্ছে যে সুগারকে সঞ্চয় করছে, গ্লাইকোজেনকে সঞ্চয় করছে, অয়েলকে সঞ্চয় করছে, প্রোটিনকে সঞ্চয় করছে। এই জিনিসটা আমরা এর আগের এটাতে প্রশ্ন করার সময় একটুখানি ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে বলেছিলাম যে যাদের সবুজ ছাড়া অন্য পিগমেন্ট রয়েছে তারা এইগুলো করছে না, যারা সবুজ ছাড়া অন্য পিগমেন্ট রয়েছে তারা ফুল ফলের বর্ণ নির্ধারণ করছে, পলিনেটরকে আকৃষ্ট করছে, আর যাদের মধ্যে পিগমেন্ট নেই তারা এই স্টোরেজ পার্টে হেল্প করছে। এইটা হচ্ছে অ্যাকচুয়াল মানে প্লাস্টিডের মধ্যে ভাগটা হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন, এটা তাহলে বোঝা গেল এগুলো কি মিডিল ল্যামেলার পার্ট, পিট কোথায় বলে দিয়েছি, কারেক্ট অপশান, যেগুলো অপশান ক্যান্সেলেশনের মাধ্যমে কীভাবে হচ্ছে বোঝা গেল। অসমোরেগুলেশনের মাধ্যমে, অসমোরেগুলেশন কিন্তু আমাদের কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল করে, বাট কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কিন্তু অ্যামিবা, ইউলিনা, ফ্রেশ ওয়াটার অর্গানেলের মধ্যে কিন্তু দেখতে পাওয়া যায়, অর্গানিজমের মধ্যে দেখতে পাওয়া যায়। অর্থাৎ 4টে অপশানে আমরা পড়লাম বলে 4 নম্বর অপশানটা বুঝতে পারলাম যে না, 4 নম্বর অপশানটা আমাদের এখানে ঠিক, অর্থাৎ এটা মাল্টিপল সিলেক্টেড অপশান, তোমার কারেক্ট অপশান, মাল্টি কারেক্ট অপশান এটা। তারপর হচ্ছে অ্যাসিড হাইড্রোলাইজ কোথায় দেখতে হয়, শিওর শর্ট অপশান লাইসোজোম। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন কি হচ্ছে, পরের প্রশ্ন প্রথম যেটা বলছে 23 নম্বর প্রশ্ন, এটা বলছে অ্যাক্রোজোম অফ স্পার্ম হেডের যে অ্যাক্রোজোম, সেই অ্যাক্রোজোমকে ফর্মেশন করছে। আসি মাইটোকন্ড্রিয়া কী বলা হয়, কোষের শক্তিঘর, অর্থাৎ সেখানে এটিপি সিনথেসিস হচ্ছে। ওকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে কী হয়, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের প্রোটিন সিনথেসিস হচ্ছে, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে আমাদের লিপিড মেনলি সিনথেসিস হচ্ছে। তারপর হচ্ছে লাইসোজোম কী করে, লাইসোজোমের মধ্যে হাইড্রোলাইটিক এনজাইম রয়েছে, যে কি নাকি ডাইজেশনে হেল্প করছে। বাকি থাকছে কি গলগি অ্যাপারেটাস থেকে লাইসোজোম ফর্মেশন হচ্ছে, অপরদিকে স্পার্ম হেডও কিন্তু ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে অপশান কী হবে, অপশান হচ্ছে গলগি বডি। দেন পরবর্তী প্রশ্ন বলছে কি, ভ্যাকুয়ালটা ডেভেলপ তৈরি হচ্ছে বাই এনগালপিং অফ ফুড, মানে ফুডটাকে গ্রহণ করে ভ্যাকুয়ালটা ফর্মেশন হচ্ছে। প্রশ্নটা ভালো করে পড়বে, ভ্যাকুয়াল তৈরি হচ্ছে বাই এনগালপিং, কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, এনগালপিং অফ ফুড, মানে ফুডটাকে ক্যাপচার করে তৈরি হচ্ছে। তাহলে সেই ভ্যাকুয়ালটাকে কি বলা হয়, সেই ভ্যাকুয়ালটাকে কি গ্যাস ভ্যাকুয়াল বলা হয় না, গ্যাস ভ্যাকুয়াল বলা হয় না। যে ভ্যাকুয়াল গ্যাস এক্সচেঞ্জে হেল্প করছে সেটা গ্যাস ভ্যাকুয়াল। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল বলা হয় না, কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালও বলা হয় না। স্যাপ ভ্যাকুয়াল বলা হয় কি না, স্যাপ ভ্যাকুয়াল কেন বলা হয় না, কারণ স্যাপ ভ্যাকুয়াল সেটাই যার মধ্যে জল এবং অন্যান্য মিনারেল যার মাধ্যমে যাচ্ছে, সেটা হচ্ছে স্যাপ ভ্যাকুয়াল। তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হচ্ছে ফুড ভ্যাকুয়াল, যার মধ্যে ফুড এনগাল্প করে হচ্ছে ফুড ভ্যাকুয়াল। পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্নটা একটু ভালো করে কেয়ারফুলি পড়বে, কারণ পরবর্তী প্রশ্নটার মধ্যে একটু গন্ডগোল আছে। সেটা কি বলছে দেখা যাক, বলছে কি ভেসিকেল যেটা তৈরি হচ্ছে বাই, কিসের মাধ্যমে তৈরি হচ্ছে, ড্যাশ অর্গানেল অফ ইন্ট্রাসেলুলার ডাইজেশন। ভালো করে পড়ো, বলছে ভেসিকেল, সেই ভেসিকেলটা প্রডিউস হচ্ছে, তৈরি হচ্ছে বাই কিসের দ্বারা ড্যাশ অর্গানেল, কোন অর্গানেল দ্বারা, ফর ইন্ট্রাসেলুলার ডাইজেশনের জন্য। তাহলে এখানে যে ভেসিকেলটার কথা জানতে চেয়েছে, সে ভেসিকেলটা কি, সে ভেসিকেলটার কিচ্ছু নয়, সেই ভেসিকেলটা হচ্ছে আমাদের লাইসোজোম। কি ভেসিকেলটা হচ্ছে আমাদের লাইসোজোম সম্পর্কে এখানে কিন্তু জানতে চেয়েছে। এখানে কিন্তু ভেসিকেলটা লাইসোজোম সম্পর্কেই আমাদের বলছে যে ভেসিকেল প্রডিউসড বাই, কোন অর্গানেল দ্বারা প্রডিউস হচ্ছে এবং যেটা কি কারণে ব্যবহার হচ্ছে, ইন্ট্রাসেলুলার ডাইজেশনের জন্য হেল্প করছে। তাহলে ইন্ট্রাসেলুলার ডাইজেশন আমাদের কি হেল্প করে, লাইসোজোম। লাইসোজোম প্রোডাকশন করছে কে, কার দ্বারা লাইসোজোম প্রোডাকশন হচ্ছে, এক্ষুনি তো বললাম গলগি অ্যাপারেটাস। তাহলে অপশান কি হবে, অপশান লাইসোজোম হবে কি, প্রথম অপশান। আমি লাইসোজোম যখনই দেখবো ইন্টারসেলুলার ডাইজেশনের জন্য হেল্প করছে, আমি প্রথম অপশান ডাইজেশন মেরে দেবো। তাহলে কিন্তু একদম পুরো 100% ভুল হবে। কেন ভুল হবে, কারণ হচ্ছে এখানে আমার লাইসোজোম জানতে চাইনি, আমাকে জানতে চেয়েছে কোন অর্গানেলটা লাইসোজোম প্রডিউস করছে। লাইসোজোম কিন্তু এখানে উত্তর হবে না ইন্টারসেলুলার ডাইজেশন দেখে, আমাকে জানতে চাইছে লাইসোজোম প্রোডাকশান করছে কে। রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, প্রোটিন সিনথেসিস করে হবে না, স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হবে না, লিপিড সিনথেসিস করেও হবে না, হবে উত্তর কি, উত্তর হবে গলগি বডি। কিন্তু আমরা যদি প্রথম অপশান লাইসোজোম থেকে ঠিক করে দিই তাহলে একদম সম্পূর্ণরূপে ভুল হবে। দেন পরবর্তী প্রশ্ন কি বলছে, পরবর্তী প্রশ্ন বলছে টোনোপ্লাস্ট। এই টোনোপ্লাস্ট কার আবরণ, টোনোপ্লাস্ট হচ্ছে স্যাপ ভ্যাকুয়ালের আবরণ। তাহলে টোনোপ্লাস্ট অফ স্যাপ ভ্যাকুয়ালের টোনোপ্লাস্ট কি দ্বারা গঠিত, লিপিড লেয়ার দ্বারা গঠিত।
ইট ইজ নট এ লিপিড বাইলেয়ার স্ট্রাকচার, বাট মানে মেমব্রেনাস লিপিড বাইলেয়ার স্ট্রাকচার নয় সেল মেমব্রেনের মতো, বাট লিপিড দ্বারা গঠিত কিন্তু, ঠিক আছে। এটা এমনি সেল মেমব্রেনের মতো কি চ্যানেল প্রোটিন থাকে? হ্যাঁ চ্যানেল প্রোটিন থাকে। সেখানে কি চ্যানেল প্রোটিন থাকে? হ্যাঁ চ্যানেল প্রোটিন থাকে। পাম্প প্রোটিন কি থাকে অ্যাক্টিভ প্রসেসের জন্য? হ্যাঁ অবভিয়াসলি পাম্প প্রোটিনও থাকে অ্যাক্টিভ প্রসেসের জন্য। সেটা কি মেড আপ অফ লিপিড? লিপিড দ্বারা কি গঠিত? হ্যাঁ মেড আপ অফ লিপিড দ্বারা গঠিত। তাহলে তিনটে অপশান এখানে কারেক্ট, অর্থাৎ অ্যাকচুয়াল অপশান যেটা কারেক্ট হবে সেটা হচ্ছে অল। অর্থাৎ এটা লিপিড দ্বারাও গঠিত, তার মধ্যে অ্যাক্টিভ প্রসেসের জন্য পাম্প প্রোটিন রয়েছে, তার মধ্যে চ্যানেল প্রোটিন রয়েছে প্যাসিভ প্রসেসের জন্য, অতএব এটা অপশান উত্তর হবে অল, ক্রোনোপ্লাস্ট। দেখা যাক পরবর্তী প্রশ্ন বলছে কি, বোথ উভয় ফুড এবং কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল প্রেজেন্ট অর্থাৎ হচ্ছে যে রয়েছে, কার মধ্যে রয়েছে? ফুড ভ্যাকুয়াল কার মধ্যে দেখতে পাওয়া যায় বলেছি? প্রোটিস্টের মধ্যে দেখতে পাওয়া যায়। আর কি? আর বলেছি কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কার মধ্যে দেখতে পাওয়া যায়? ফ্রেশ ওয়াটার অর্গানেল অর্থাৎ অ্যামিবা, ইউগ্লিন এদের মধ্যে দেখতে পাওয়া যায়। তাহলে অ্যালগির মধ্যে কি দেখতে পাওয়া যায়? না। ডায়াটম কি? ডায়াটম হচ্ছে একটা প্রোটিস্টা। ডায়নোফ্লাজেলেট কি? ডায়নোফ্লাজেলেট হচ্ছে একটা প্রোটিস্টা। তার মানে এই বোথ এরা কিন্তু উভয়ে প্রোটিস্টা। তাহলে এই প্রোটিস্টা এর মধ্যে কি দেখতে পাওয়া যাবে? এর মধ্যে ফুড ভ্যাকুয়াল দেখতে পাওয়া যাবে। প্রোটিস্টা কার উদাহরণ কি? এই ফুড ভ্যাকুয়ালের উদাহরণ কার মধ্যে দেখতে পাওয়া যায়? প্রোটিস্টার মধ্যে দেখতে পাওয়া যায়। কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কার মধ্যে দেখতে পাওয়া যায় বলেছি? কার মধ্যে দেখতে পাওয়া যায় বলছি? ফ্রেশ ওয়াটার অর্গানেল অর্থাৎ অ্যামিবা, ইউগ্লিনের মধ্যে। এটা কি ফুড ভ্যাকুয়াল প্রোটিস্টার মধ্যে দেখতে পাওয়া যায়। প্রোটিস্টার আর একটা উদাহরণ কি? প্রোটিস্টার আর একটা উদাহরণ হচ্ছে আমাদের অ্যামিবা। তাহলে হচ্ছে কি এখানে অপশান হবে দুটোর অপশান হচ্ছে অ্যামিবা, মানে অ্যামিবা অ্যাজ ওয়েল অ্যাজ ফুড ভ্যাকুয়াল, তার সাথে সাথে কন্ট্রাক্টাইল ভ্যাকুয়ালও কিন্তু দেখতে পাওয়া যায় যেহেতু ফ্রেশ ওয়াটার অর্গানেল তার জন্য। তারপরে কি বলছে পরিন কথার অর্থ কি? পরিন কথার অর্থ হচ্ছে গহ্বর, ছোট ছোট গহ্বর প্রেজেন্ট রয়েছে। আর প্রেজেন্ট অন কার উপর প্রেজেন্ট রয়েছে? দেখা যাক। প্রথম অপশান বলছে আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার আউটার মেমব্রেনে প্রেজেন্ট রয়েছে। অবভিয়াসলি আউটার মেমব্রেনে প্রেজেন্ট থাকে কিন্তু ছোট ছোট পরিন। তারপরে কি বলছে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া ইনার মেমব্রেন না, মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেন কিন্তু ক্রিস্টি ফর্মেশন করছে, সেখানে কিন্তু কোনো রকম কোনো প্রোটিন থাকছে না। বোঝা গেল? তারপরে কি? তারপর বলছে ম্যাট্রিক্স, না ম্যাট্রিক্সের মধ্যে তো কখনোই থাকে না। ম্যাট্রিক্সের মধ্যে কী থাকলে বিভিন্ন রকম এনজাইমেটিক রিঅ্যাকশন হচ্ছে ম্যাট্রিক্সের মধ্যে, সেখানে প্রোটিন কী করবে? তাহলে এখানে অল অপশানটা কারেক্ট কাটা হবে, কারণ ইনার মেমব্রেনে থাকে না, ম্যাট্রিক্সে থাকে না। অপশান কারেক্ট যেটা সেটা হচ্ছে আউটার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া। না এটা বোঝা গেল? চারটে অপশানে কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ, চারটে অপশানে কিন্তু এখানে পড়তে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, এবার প্রশ্ন কি 29 নম্বর প্রশ্ন বলছে এফনট এফন পার্টিকেল আর একটা নাম কি বলেছিলাম? অক্সিজেন দানা। আর একটা নাম কি বলেছিলাম? ফার্নান্ডেজ মোনান সাবইউনিট। মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে এফনট এফন পার্টিকেল বা অক্সিজেন দানা বা ফার্নান্ডেজ মোনান সাবইউনিট এটা লোকেটেড কোথায় লোকেট করেছে? এটা কোথায় অবস্থান করছিল? এটা অবস্থান করছিল। আর একটা জিনিস বলি, এই এফনট এফন পার্টিকেল কি মনে আছে কি কাজ করে? এই কাজ করে হচ্ছে এটিপি তৈরি করে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে যে কোষের শক্তিকর বলা হচ্ছিল তার প্রধান কারণ কিন্তু এইটাই। তাহলে এটা কোথায় অবস্থান করছে? এটা অবস্থান করছে আমাদের ক্রিস্টিতে, অর্থাৎ ইন্টার মেমব্রেনে। তাহলে এটা কি আউটার মেমব্রেনে রয়েছে কি? না, আউটার মেমব্রেনে নেই। এটা কি আউটার চেম্বারে রয়েছে? না, আউটার চেম্বারে না। আউটার চেম্বারটা কী সেটা বলছি, ম্যাট্রিক্সে রয়েছে কি না? ম্যাট্রিক্সে নেই। ক্রিস্টি, হ্যাঁ ক্রিস্টিতে প্রেজেন্ট রয়েছে। এই যে আউটার চেম্বারের অপর নামগুলো কী কী? আউটার চেম্বারের অপর নাম হচ্ছে, একটা নাম হচ্ছে তোমার ইন্টার মেমব্রেন স্পেস, ইন্টারমেমব্রেন স্পেস, ওকে, বা আউটার চেম্বার। আর একটা কী নাম? আর একটা নাম হচ্ছে আউটার এনভেলপ। তাহলে এই তিনটে নাম, একটা হচ্ছে যে ইন্টারমেমব্রেন স্পেস, একটা হচ্ছে আউটার চেম্বার, একটা হচ্ছে আউটার এনভেলপ। ওকে, তাহলে এফনট এফন পার্টিকেল বা অক্সিজেন দানা বা ফার্নান্ডেজ মোনান অধঃএকক বা ফার্নান্ডেজ মোনান সাবইউনিট লোকেটেড কোথায় লোকেট করছে? সে ইন্টারমেমব্রেন স্পেসে কি থাকছে? না, ইন্টারমেমব্রেন স্পেসে সে থাকছে না। সে ম্যাট্রিক্সে থাকছে না, ম্যাট্রিক্সে থাকছে না। সে কোথায় থাকছে? সে থাকছে ইনার মেমব্রেনে। আউটার মেমব্রেনে কি থাকছে না? আউটার মেমব্রেনে থাকছে না, এবং ইনার মেমব্রেনটায় সে ক্রিস্টি ফর্মেশন করছে, অর্থাৎ ক্রিস্টি হবে এখানকার অ্যান্সার। দেন পরবর্তী প্রশ্ন বলছে কি? পরবর্তী প্রশ্ন বলছে এখানে আমার লো পিএইচটা কোথায় থাকে? লো পিএইচ থাকার কারণ হচ্ছে কি? লো পিএইচ থাকার কারণ হচ্ছে যে আমাদের ইন্টার মেমব্রেন স্পেস, অর্থাৎ দুটো মেমব্রেনের মধ্যেকার অংশ, সেখানে কি থাকছে? প্রচুর পরিমাণে H+ আয়নের উপস্থিতি থাকছে। এই লো পিএইচ থাকার কারণ হচ্ছে যে H+ আয়নের উপস্থিতি, প্রচুর পরিমাণে H+ আয়ন থাকছে। এই H+ আয়ন থাকার কারণে এটা লো পিএইচ হচ্ছে। তাহলে সেটা কোথায়? মাইটোকন্ড্রিয়ার কোথায়? মাইটোকন্ড্রিয়ার হচ্ছে ইন্টার মেমব্রেন স্পেসে। তাহলে দেখা যাক
ইন্টারমেমব্রেন স্পেস, হ্যাঁ এটা উত্তর হবে। পরবর্তী অপশানগুলো দেখি, সবকটা অপশান চেক করতে হবে। ম্যাট্রিক্স, না ম্যাট্রিক্স হওয়া সম্ভব নয়। পরবর্তী অপশান বলছে আউটার মেমব্রেন, না আউটার মেমব্রেন হওয়া সম্ভব নয়। আউটার মেমব্রেন এবং ইনার মেমব্রেনের মধ্যবর্তী স্থানে, সেটাই তো বলছে ইন্টারমেমব্রেন স্পেস, সেখানে হবে। আউটার চেম্বার কি হবে? হ্যাঁ, ইন্টারমেমব্রেন স্পেসের অপর একটা নাম আউটার চেম্বার, তার অপর একটা নাম হচ্ছে আউটার এনভেলপ। তাহলে এইটা উত্তর কিন্তু হবে, অর্থাৎ আউটার চেম্বার এবং ইনার মেমব্রেন স্পেস উভয় কিন্তু উত্তর হবে। লো পিএইচ কোথায় মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকে তার উত্তর। বুঝা গেল? এটা গেল মোটামুটিভাবে মাল্টিপল চয়েস কোশ্চেন অ্যান্সার। এবার যদি অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন দেয়, অ্যাসারশন রিজন টাইপ কোশ্চেন দিলে কী হবে? প্রথম যদি স্টেটমেন্ট 1 দিয়ে দিলে অ্যাসারশন রিজনের প্রথম এটা হচ্ছে যে আমার স্টেটমেন্ট 1 দিল মাইটোকন্ড্রিয়া ইজ নট ভিজিবল, মাইটোকন্ড্রিয়া ভিজিবল নয়, লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না। মাইটোকন্ড্রিয়া কি লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না? দেখা যায় না। লাইট মাইক্রোস্কোপে মাইটোকন্ড্রিয়া দেখা যায় না, নট ভিজিবল বলেছে, অতএব ইট ইজ ট্রু, মাইটোকন্ড্রিয়া লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না। এবার এর যদি কারণটা বলা হয় কেন দেখতে পাওয়া যায় না, বলছে ইট ইজ স্মল সাইজ, এটা ছোট হওয়ার জন্য নট ভিজিবল লাইট মাইক্রোস্কোপ। এটা কি ছোট হওয়ার জন্য লাইট মাইক্রোস্কোপে দেখা যায় না, নাকি অন্য কোনো কারণ আছে? এটা তথ্যটা কি ঠিক না ভুল? এই তথ্যটা ভুল। তাহলে কেন ভুল? কারণ হচ্ছে এ লাইট মাইক্রোস্কোপে তলায় দেখা যায় না, তার কারণ একটা হচ্ছে, সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে কোনো রকম কোনো পিগমেন্ট উপস্থিত থাকে না। যে পিগমেন্ট না থাকার জন্য উইদাউট স্টেন্টিংয়ে যদি সেটাকে লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা হয় তাহলে সেটা ভিজিবল হবে না। তাহলে এক্স্যাক্টলি কারণ যেটা লাইট মাইক্রোস্কোপের তলায় কেন দেখা যায় না, কারণ এর মধ্যে কোনো পিগমেন্ট উপস্থিত থাকে না। যদি না কোনো স্টেন্ট করে আমি তাকে লাইট মাইক্রোস্কোপের তলায় দেখি তাহলে এটা দেখা যাবে না, কখনোই দেখা সম্ভব নয়। নেক্সট হচ্ছে বলছে কি রাইবোজোম নট ভিজিবল, রাইবোজোমও ভিজিবল নয় লাইট মাইক্রোস্কোপের তলায়। রাইবোজোম কি লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা যায় না? দেখা যায় না। রাইবোজোমও লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা যায় না। তাহলে অপশানটা ঠিক না ভুল? অপশানটা ঠিক। তাহলে এবার এর কারণটা কি বলছে দেখা যাক। বলছে ইট ইজ স্মল সাইজ, এটা স্মল সাইজ হওয়ার জন্য কি লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা যায় না? হ্যাঁ কি না ভুল? হ্যাঁ ঠিক, কারণটা কি ঠিক? রাইবোজোম ছোট হওয়ার জন্য কি লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা যায় না? হ্যাঁ এটা ঠিক। এখানে যেটা বলছে স্টেটমেন্ট 2টা যেটা বলেছে সেটা বলেছে যে ইট ইজ স্মল সাইজ সো ভিজিবল ইন ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ হচ্ছে আরও সূক্ষ্ম জিনিসকে দেখে এবং তার স্মল সাইজ হওয়ার জন্য সে লাইট মাইক্রোস্কোপে দেখতে পায় না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যায়। এই তথ্যটা, অর্থাৎ সে ছোট সাইজ হওয়ার জন্য সে ইলেকট্রন মাইক্রোস্কোপে দৃশ্যমান, এই তথ্যটা ঠিক এবং প্রথম স্টেটমেন্টটার অর্থাৎ রাইবোজোম নট ভিজিবল ইন লাইট মাইক্রোস্কোপের তলায় কেন দেখা যায় না, এর যদি প্রপার কারণ বলা হয় তাহলে তার প্রপার কারণ হচ্ছে এটাই, তার স্মল সাইজের জন্য। বাট মাইটোকন্ড্রিয়া কেন লাইট মাইক্রোস্কোপের তলায় দেখা যায় না, তার প্রপার কারণ হচ্ছে এর মধ্যে কোনো পিগমেন্ট উপস্থিত নেই, সেই কারণে। এটার ক্ষেত্রে এটার উত্তর কেন হলো, কারণ এর ক্ষেত্রে এই সাইজটা অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার সাইজটা রাইবোজোমের থেকে তুলনামূলক অনেক বড় হওয়া সত্ত্বেও সে কিন্তু লাইট মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে না। বাট রাইবোজোম তো ন্যাচারালি ছোট স্ট্রাকচার, সেই ছোট স্ট্রাকচার হওয়ার জন্য সে দেখতে পাচ্ছে না। বাট এ কিন্তু তুলনামূলক সাইজে অনেক বড় হওয়া সত্ত্বেও লাইট মাইক্রোস্কোপে তাহলে দেখা যাচ্ছে না। তার কারণ হচ্ছে তার মধ্যে কোনো স্টেন্ট কালার নেই, পিগমেন্ট নেই, সেটাই হচ্ছে তো এর ক্ষেত্রে কারণ প্রযোজ্য হবে, কারণ এই স্ট্রাকচারটা বড় হওয়া সত্ত্বেও দেখা যাচ্ছে না, আর এ ন্যাচারালি ছোট, সেই কারণে এর অ্যাকচুয়াল কারণ হচ্ছে স্মল সাইজ। এটা হলো মোটামুটিভাবে 32টা কোশ্চেন অ্যান্সার হলে পরবর্তী নেক্সট লেকচার যেটা হবে সেখানে প্লাস্টিক সম্পর্কে আলোচনা হবে।